খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটা কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাতুল খান আবিরের কোনো খবর নাই। তার ফোনটাও বন্ধ সকাল থেকে। মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরে মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধুই মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশি খারাপ। তার মাঝে বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীরের ডাকে হঠাৎ ধ্যান ভাঙল মেঘের। বনু, ভাইয়া। ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ ব্যালকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তে মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহদিবা খান, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ার জন্য। আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামো করেছি আমি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি আমি বেনামি খামে। হঠাৎই ফোনের টুংটাং শব্দে ধ্যান ভঙ্গ হলো মেঘের। দেখলো আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটা পড়া শুরু করলো। ম্যাম সরি, এতটা টেনশন দেওয়ার জন্য। একটু ব্যস্ত ছিলাম আর কি। মেঘ বিছানায় গিয়ে বসতে মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখে নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। মনে আওড়ালো, লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। হ্যালো। নীল দিগন্তের নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনা করে দ্বীপ। তোমার প্রেমী আমি বলেছি, তুমি করো না মানে। বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। ওকে, তাহলে এখনই তোমাদের গোরের মুখের মোকলেস দাদার দোকানের সামনে এসো। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলেই হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিওর চিন্তা ভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচিওর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজনকে এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যায়। একটু তাড়াতাড়ি এসো, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। ভালোবাসি বন্যা। একটু ভেবে বলল, ফাগুন মাস, কোকিলের মিষ্টির সুর ভেসে। হয়েছে? আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসলো। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে ট্যাক্সি খেয়ে ধ্যান হারানোটা রাতের জন্য জমিয়ে রাখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খান বাড়ির মেঝো ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে ধ্যান হারিয়েছে। বলেই সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। বন্যা সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তো এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যাকে বলল, চলো, ওর কথা কান দিও না। কোথায়? ওখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসলো। দুজনে বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যায় প্রথম মুখ খুলল, বলল, মেঘ কেমন আছে? ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আরেকটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবারও বলল,
কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, এমনি তোমায় দেখতে। ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে, বন্যা পিছনে ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে দেখছে। হঠাৎ তানভীরের নিষাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে আগুন ভরা ফাগুনে আমার সামনে হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি এমন তো কখনো হয় আমার থেকে দূরে চেও না। নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি, ছেড়ে যাব না কখন। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে তার হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতে বন্যা বিস্ময়ের চরম আশ্চর্যে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখকে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে। তার হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথা এতটাই বিভোর ছিল যে সে দেখেইনি হাতে কি করছে। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভেতরে ঢুকলো। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি উপরে উঠে ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, না মানে এখানে কোথায়? কোথাও যাইনি তো আমি। আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল। কই, কিছু না তো। বন্যা কিছু না বলে দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালে রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করলো। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, এমন ভাবে দেখছিল মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। এই সব কিছুই বন্যার অজানায় রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খানম, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগে আলী আহমেদ খানের গম্ভীর স্বর শোনা গেল। কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়িতে কেন ফেরোনি? আবি, আমি কিন্তু এখনো বেঁচে আছি। কাল সারা রাত আবির তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্তলাল হয়ে গেছে। কিন্তু রাগটাকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে আবিরের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘমামনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত্রে নিজের কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘমামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। ফোনের চার্জ ছিল না, আমি ক্লান্তর উপরেই যাচ্ছি। বলেই আবির বড় বড় পা ফেলে উপরে সিঁড়ি বেয়ে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভিতর ঢুকে দেখলো মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমুকে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুমু ঘুমু চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়েল ঝুলে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানার আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? আপনি অ্যাভেলনবাসী। আহিয়ার আব্বু, আপনি রাতে কত চিন্তায় ছিলাম আমি। সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানবীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে আসি। এমনিতেই তানবীরের বিয়ের চক্করে গত 11 মাস ধরে ঠিকমতো অফিসে যেতে পারেনি। আগামী সোমবার একটা ক্লায়েন্টের মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতে সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বললো তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল, রিয়ার ব্লাড লাগলে আমি দেব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখনই ছুটে যাই হসপিটালে, ব্লাড দেই।
আর রিয়ার একেবারে ফুটফুটে একটা ছেলেবাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দিই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরে আসলাম আর কি। বুঝছেন ম্যাম? আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ, তোকে কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি। মাত্র এক রাত বাড়িতে ছিলাম না, চোখে মুখে কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিছু ভালো লাগে না আমার। হঠাৎ কর্মকাণ্ডে 2 কদম পিছিয়ে গেল, তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ, তুই জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জন্মে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমি তুই ভালোবাসবো। যদি মৃত্যুর পরে কোনো জন্ম থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নেব। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল, নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে 2 হাত রেখে তাকে আটকে দিল। মিমের এই মুহূর্তের জন্যে মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে, তার হৃদয় এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে ওরা দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনো মিমের 2 হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতে হাত সরাতে চাইলো, কিন্তু আরিফ তার বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাঁ পাশে চেপে ধরলো আর বলল, প্রেয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে, সে স্তব্ধ নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামলো। কিরে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? না মানে আপু, আমার তো ছাদে একটা ড্রেস শোকাতে দেওয়া ছিল, ওটা আনতে গেছিলাম। তাহলে ড্রেস কোথায়? তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনিনি। আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে নিয়ে যা, ভাইয়া দিয়েছে, বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পড়তে। কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। তোর কি মনে নেই, ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা 3 জন একই রকম লেহেঙ্গা পরবো। ও হ্যাঁ, মনে পড়েছে। একটু পর আমি তোর রুমে আসবো, তারপর একসাথে রেডি হবো। আপু, আবির ভাই এসেছে? ঘুমোচ্ছে এখন। ও ঠিক আছে, আমি রুমে যাই। বলেই মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মেহমানদের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদর করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না। মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যি একজন ভাগ্যবতী। যাকে আমি হাজার চেয়েও পাইনি, সে তোমাকে বহু বছর আগেই নিচ থেকে ধরা দিয়েছে। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়, বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো। সেই মুহূর্তে উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবারও সোফায় এসে বসলো। আরিফ গোলাপটিকে দেখছে, গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজে রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কি না, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না। তারপরেও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটু বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধু আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, এইভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে।
মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমির রুমে যাচ্ছি রেডি হতে, আপনি উঠে নামাজে যান। বলেই মেঘ চলে গেল। আবির অবাক। যা বাবা, এর আর আবার কি হলো? আমার লজ্জা লাগে কি আমি এটা বলতে পারবো না? এজন্যই লোকে বলে বউয়ের মন বোঝা নয় রে সোজা। বলেই আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো। মিম আর মেঘ সাজতে বসেছে, পুরো ঘর এলোমেলো করে দিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো, বলল, তোমরা কি করছো? কেন? আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? না মানে আসলে তোমাকে দেখতে এলাম। দেখা শেষ? তাহলে এক্ষুনি বের হয়ে যা রুম থেকে। ভাবছি কি? তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে, শেওড়া গাছেরও। আদির বাচ্চা, আদি! বলেই মিম চিৎকার দিল। আদি ছুটে ফো দৌড়। কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বলো না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। শেওড়া গাছের পেতনি ও বলেছে, সেটা কেন বলছিস না? আপু, তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, সুন্দর লাগছে, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরী মনে আবেগে সাদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে, মাঝে মাঝে ললাটের নিচে দুই ভ্রু যুগলের মাঝে ছোট্ট একটা টিপ করে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তে ভেসে উঠল সকালের স্মৃতি, যে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে, সবাই রেডি হয়ে নিচে এসে গেছে। আচ্ছা যাও। বলেই মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হতচকিত হয়ে গেল। সামনে তাকালে দেখলো তার পিছনে কেউ আটকে দিচ্ছে, যার প্রতিবিম্ব আয়নায় সুস্পষ্ট। মিম ভীতু থাকার মতো চমকে গেল, কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের উপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? অনেকদিন হলো তোমার সাথে ঝগড়া করবি না, তাই তোমাকে মিস করছিলাম। আমাকে মিস? না, তোমার ঝগড়াকে। আমার বইয়েই গেছে তোমার মতো ঝগড়ুটে মেয়েকে মিস। মিম গাল ফুলিয়ে ছুটে গেল। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। মিমের পায়ের নুপুরে শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দুহাত ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুলের রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ। আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো, দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে, কিন্তু আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহসাই খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল বাড়ি ফিরলে বলবে তো, কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল, দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে, তার হাতে ছোট একটা শপিং ব্যাগ। আবির বাড়ির ভেতর ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি। আর ছেলেরা সবাই যে যার মতো নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে। কি রে আবির, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু একটা কাজ ছিল, নামাজের পর সেখানে গিয়েছিলাম। আচ্ছা ওপরে যা, রেডি হয়ে নে। আবারও ওপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকছে। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসলো। হালিমা ক্লান্তই কণ্ঠে বলে উঠল, এতে দেখলেই মনটা জুড়িয়ে যায়। কি হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখলো মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকম 3টা লেহেঙ্গা নেয়। আগে মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। আলমারিতে কোচলে তা কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি।
এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘের পেছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফায়ার, আমি আগে দেখেছিলাম। তাহলে পাচ্ছি না বলছে? পুরো কথা শেষ হওয়ার আগে মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, দ্যাটস লাইক মাই স্পারো। মেঘ পিছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ো, না হলে আমার মত পরিবর্তন হয়ে যাবে। নিজের সবকিছু নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাবে। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসলো। তারপর একটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বন্যার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টিকে দিও। আমার থেকে দূরে থাকুন। মেকআপে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাবে। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসলো। তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বন্যার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টিকে দিও। মেঘ বলল, আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন, আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারা জীবন ভাই ভাই করে, এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনই হতে পারবো না আমি। আরে না, আমার আহিয়াও আসবে। হাই রে কপাল আমার। কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা বলেছিল মেঘকে যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে, এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যে তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা তুলছে। সবাই হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে। কথাটা শুনে বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভিতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল, কিন্তু একই মহা সমস্যা। এখানে বরকে প্রায় 100 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে। পাশেই বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পাজামা, মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা, মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের টুকরো বাগান। মেয়ে পক্ষ পড়ল বিপাকে। বর কই? বিয়ে বাড়ির গেটের শোরগোল শুনে বন্যার বোন আসলো, বলল, আপু আপনি ভেতরে যান, নতুন বিয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল। বলেই বন্যার বড় বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসালো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউই তানভীরকে চিনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, মানি না, মানবো না, মানি না, মানবো না। সাকিব জোরে বলল, পথ ছাড়ুন। বাকিরা জোরে বলল, বিয়ান সাহেব, খিদা লাগছে। বিয়ান সাহেব, বউ আমাদের। বিয়ান সাহেব, তাড়াতাড়ি বর খোঁজেন। বরপক্ষের স্লোগানে মুখরিত চারিপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চরক গাছ। এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখলো তানভীর সকলের পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেন সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কি শর্ত? রাকিব বলল, আপনাদের বর খুঁজে বের করে সম্মানে নিতে হবে, আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানই পাবে। যতই হোক, সে তো এখন থেকে আমাদেরই লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক লোক। সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন মরনা, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবারও স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্যা এসে সবার মাঝে গেল। দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটা শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। তানভীর হতবাক। সামনে ঘুরে দেখলো বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাআল্লাহ। আসমানের পরই নিচে নেমে এসেছে। বাকিরা সবাই হই বলে চিৎকার দিল।
ছেলেরা আবারও স্লোগান দিচ্ছে, দামোদর ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথেই বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরো কিছু মেয়ে একটা আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল, বলো তো ভাইয়া কি দেখছো? বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন। বিয়ে মাত্র 2টি অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা যারা এই শব্দের গুরুত্ব বুঝে তারা জীবনে সুখী, আর যারা যারা না বুঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়ে কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হাউমাউ করে কাচ্ছে, বারবার মা বোন ভাইকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ও আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে, আর যেন তার চিৎকার কোনো বাঁধ বাঁধছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাউ মাউ করে কাঁদছে। বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আপু তুই চলে যাবি, আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দিবে? বন্যার কান্না যেন আরো বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে, ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারিদিকটা কেমন থেমে গেছে, শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। দূর দূর থেকে টলমলো চোখ নিয়ে তাকিয়ে আছে। তার এই মুহূর্তে কিছুই বলার নেই, এটাই দুনিয়ার নিয়ম। মেঘ সহ আরো কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না, তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলেই উনি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো, চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠে, মেঘ মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই, ফিরলে আবার কাঁদবে। তার চেয়ে ভালো ওকে এইভাবে নিয়ে চল। তানভীর শোন, তুই বোনকে কোলে তুলে গাড়িতে নিয়ে আয়। বন্যার বাবা বলে উঠল, কিন্তু বাবা। আবির তাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে, এমন সময় বন্যার বাবা 2 হাত চেপে ধরে বলল, বাবা, ও আমার অনেক আদরের মেয়ে, 2 হাতে ওকে অনেক যত্নে বড় করেছি, তুমি ওকে কখনো কষ্ট দিও না, আমার অব্বুজ মেয়েটাকে দেখে রেখো। আঙ্কেল আপনি প্লিজ এইভাবে বলবেন না, আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব, কোনো অভিযোগ করতে দেব না। বলেই তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। তারপর বরযাত্রীরা গাড়ি ছুটালো আপন গতিতে, আপন ঠিকানায়। কিছু লোক আগে বাড়িতে ফিরে গেছে, তারা বরণডালা সাজাতে ব্যস্ত। তখনই দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো, বলল, বউ এসেছে, বউ এসেছে। কথাটা শোনা মাত্রই মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিহা খানের হাতে রঙিন এক বরণডালা, যা নানান উপকরণে সাজানো। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভেতরে ঢুকালো, তবে আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই এই কথা শুনে তানভীরের চক্ষু চরক গাছ। আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সমন্দির ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনিতেই লেগেছে, কিন্তু তখন আমি আপনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ করিনি। তখন যদি প্রতিবাদ করতাম তাহলে আপনাকে আজ এই দিনটা দেখতে হতো না। বলেই দাঁত কেলিয়ে হাসলো। তানভীর মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেদিনও কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটলো। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো, ভাবলো বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করতে বলবো। মিম বন্যার লকেট আনার জন্য দরজার দিকে যেতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। চোখ তো উপরে
তাকিয়ে দেখলো সামনে লাঠির সাথে আরিশ দাঁড়িয়ে। তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগে থেকে জানতো তার সাথে ধাক্কা লাগবে, তাই চমকায়নি। কিন্তু মিম কিছুটা ভড়কে গেল, নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। আমার কি ভিতরে আসা বারণ? না তেমন কিছু না, ভিতরে আসুন। আর ভিতরে আস্তে আস্তে বলল, ভাবি আপনাকে ভাই খুব মিস করছে, বলছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক হাসলো, সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে। তৎক্ষণাৎ বন্যার মনে পড়লো ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন ফোন আমার কাছে নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইকে বলে দেব। এখন যাচ্ছি, রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসবো। মিম কিছুটা রাগ নিয়ে কটমট করে তাকিয়ে আছে আর বলছে, রুমটা মনে হয় তার। আরিফ আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? তোকে এত কিছু করতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। আপনি এখন আর আমায় ভালোবাসেন না, আমি যাই বলি সেটা সোজা উত্তর দেন না আপনি। আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো, বলল, সামনে আসো, আমার কাছে আসো। মেঘ ভদ্র মেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসলো। মেয়ে আমার কতভাবে বলে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই মেঘকে কত ভালোবাসে মেঘ বুঝতে পেরেছে। আজ অজান্তে আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামচে ধরে আবিরকে সমর্থন করলো। তার স্প্যারো সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে হারিয়ে গেল কোনো এক সুখ নদে। সকালবেলা বাড়ির কাজে সবাই নানান কাজে ব্যস্ত। আজ বৌভাত, কিন্তু তানভীর মুখ ভার করে চুপচাপ আবিরের পাশে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে গেল। কাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে? ফোনটা তো আগের মেয়েকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের শাড়ি পরে ওপর থেকে নামছে, সাথে মেঘ আর মিমো নামছে। হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটল। বাড়িতে অনেক মেহমান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মাঝে কিছু কাজ করছে। মনে পড়ল তার মাথাটা কিছুটা ঘুরছে। কাল মাঝে মাঝে এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলল, মেঘ আপু। আবির দৌড়ে এলো, বলল, মেঘ, এই মেঘ, তোমার কি হয়েছে? চোখ খোলো। মালিয়া খান, হালিমা খান পানি নিয়ে আসলো। আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল। তানভীর তখনই ডক্টরকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে শুইয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটফট করে রুমে ঘোরাফেরা করছে আর ভাবছে ডাক্তার আসতে কেন লেট হচ্ছে। মেঘের কিছু হবে না তো ভাবতে আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে, ডক্টর এখনো কেন আসছে না। তখন আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে, কোনো সারা শব্দ নেই। তখনই আরিফ বাহির থেকে বলল, আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভিতরে নিয়ে আসবো। আয়। ডক্টর ভিতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন, এত মানুষের ভিড়ে রোগীকে আরো অসুস্থ করে তুলবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরে চেয়ারে বসে পড়েছে। হালিমা খান, মালিয়া খান আহাজারি করছে। মেয়েটার কি হলো? সকালেই তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাইরে ডাক্তার এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টি মুখ করাবে না? আলী আহমেদ খান নিশ্চুপ, খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল, কাপা কাপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার মেঘমামনের করে ছোট্ট দাদা ভাইয়ের খেলা করবে। তারপর আলী আহমেদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো, আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টি মুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছি না।
আবির আবেগে চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল। কনগ্রাচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট্ট করে আমায় কি বলে ডাকবে, মামা নাকি চাঁদ? আবির হাসলো। হঠাৎ মেঘের কথা মনে হতে আবির ভেতরে গেল। মেঘ এক পাশ হয়ে শুয়ে আছে, কাপা কাপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ তুই কি আমার কথা শুনতেছিস? আমি বাবা হতে চলেছি, আমার আহিয়া আসতেছে। মেঘ ঘুমাচ্ছে, এখন তার বিশ্রামের প্রয়োজন, তাই আবির আর সেখানে না বসে বাহিরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে গেছে। বন্যার বাড়ির লোক মাত্রই গেল। তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে। খানবাড়ির প্রতিটা লোক আজ খুশি। মেঘ তাদের অনেক আদরের মেয়ে। একসময় দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহা খুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা নিয়ে বলল, ভাইয়া আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওনা রইলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আসলে শরীরটা দুর্বল, তাই ডাক্তার ওকে অল্প ডোজের স্লিপিং পিল দিয়েছে। গত 2 ঘন্টা যাবত ম্যাডাম ঘুমাচ্ছেন। ও আচ্ছা, আমি তো এখন হাসপাতালে আছি। আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব। ঠিক আছে, তুমি সময় করে এসো, এখন রাখছি। সন্ধ্যা 7টা বাজে। মেঘ আস্তে আস্তে চোখ খুললো। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে। ভাবছে হঠাৎ করে এমন মাথা ঘুরছে কেন, কোনো বড় রোগ হলো নাকি। বন্যার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটলো। ননদিনী, এখন কেমন আছিস? বেবি তুই? ভালো আছি, শুধু শরীরটা একটু দুর্বল লাগছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুই কতদিন হলো অসুস্থ? বেশি না, 10-15 দিন হলো। শরীরটা বেশ দুর্বল, মাথাটা বেশ ঘুরায়। আবির ভাইয়াকে জানিয়েছিলে? না, জানানো হয়নি। ওহ। হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি পরে আসছি। বন্যা উঠে দাঁড়িয়ে বলল, না ভাইয়া, আমাদের কথা বলা শেষ, আমি চলে যাচ্ছি, আপনি প্লিজ ভেতরে আসুন। বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটলো। আবির কিছুটা রাগের লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থ আছি। কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল। এদিকে আয়। মেঘ কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো। মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো। আল্লাহ গো, বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘুরাচ্ছে আর বলছে, মেঘ তুই জানিস না যে আমি কতটা খুশি। মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আমার প্লিজ নামান, আমি পড়ে যাবো, আমার মাথাটা আরো বেশি ঘুরছে। কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়। মেঘ বলল, পাগলামো না করে প্লিজ বলবেন কি হয়েছে। আহিয়া আম্মু, অবশেষে তোমার আহিয়া আসতেছে। মেঘের কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর আবারও বলল, কি বলে? আর একবার বলুন প্লিজ। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে, নিজের যত্ন নিও প্লিজ। মেঘের চোখ টলমল করছে নোনা জলে। এটা কোনো কষ্টের কান্না নয়, কোনো বিষাদ ভরা কান্না নয়, এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরলো। আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, মা হবো আমি। পারো। মেঘ আবিরকে জড়িয়ে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও আজ হলো পূর্ণ। জীবন থেকে আর কিছু চাওয়ার নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইলো, কিন্তু মেঘ বলল, কি ভুলে গেছেন আজ ভাইয়া আর ভাবির বাসরাত? না ভুলিনি। আমাকে এখন কি করতে হবে ম্যাডাম? আপনাকে কিছু করতে হবে না, আমি সুস্থ আছি, এখন সব করে নিব আমি। আবির মেঘের দিকে হুমকি ছুড়ে বলল, বিছনা থেকে যদি 1 পাও নামেন তাহলে আপনার পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব, মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফোলা ঠোঁটে চুমু এঁকে দিয়ে বলল, এক সপ্তাহে যেতে পারি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানভীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকে অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই ঘর সাজানো শুরু করেছে। আরিফ আর চোখে মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব কিছুটা বুঝতে পেরেছে, তাই সাকিব আরিফকে বলল, কোনো দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল।
আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত, এদিকে কি এই কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার টেনে বসে আছে, আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো কোনো কাজে মেঘকে হাত লাগাতেই দিচ্ছে না। রুমটা সাজানো শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে, খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, আর ঠোঁটে গোলাপি লিপস্টিক আর কাজল পড়ুয়া বন্যাকে রঙের রানী লাগছে। বেবি, আমি চলে এসেছি, তোমার অপেক্ষার দিন শেষ, এখনই তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার ধুকপুকানি স্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে, কেন যেন ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, বেবি, তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা খপ করে মেঘের দুহাত চেপে ধরে বলল। মেঘ মুচকি হাসলো, তারপর বলল, এই সময় সবারই এমনটা হয়, তুই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুব ভালোবাসে। মেঘ বন্যাকে নিয়ে তানভীরের রুমে খাটের মাঝখানে বসালো আর বলল, এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুটোই তোর। তানভীর বন্যার বাড়ির লোকদের এগিয়ে দিয়ে আসে। মোজাম্মেল খানের দেওয়া অন্য এক কাজে গিয়েছিল, এখন রুমের সামনে এসে দেখে হরতাল। মনে মনে বলল, এরা ঠিক মতো বাসরটাও করতে দেবে না। দরজার সামনে এগিয়ে এসে বলল, আমার রুমের সামনে কি? আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতরে তোমার বউ যাবে, তার কাছে যেতে হলে আমাদের পারি করে যেতে হবে। তাহলে তোমাদের কেন পারি করব? কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তানভীর হালকা হালকা ভেজা, রুমে গিয়ে চেঞ্জ করতে হবে, নইলে ঠান্ডা লাগবে, তাই বলল। কি চাস বল। রাসেল বলল, মাত্র 50,000 টাকা। শুনে তানভীরের মাথা ঘুরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না, তার চেয়ে ভালো 20,000 টাকা দিই। সবাই হেসে বলল, না 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 না, এই টাকায় হবে না। স্যানির নবীন দর্শক সবকিছু চুপচাপ দেখছে। হঠাৎ তানভীর আবিরকে দেখে বলল, ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিল, বলল, সমন্দির ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে থাকা আমার মানায় না, আমি যতই ভাইয়া ভাই হই না কেন। বলেই আবির শীষ বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অবশেষে উপায় না পেয়ে 50,000 টাকা দিয়ে রুমে ঢুকলো। হঠাৎ দরজা আটকানোর শব্দ পেয়ে সামনের দিকে ভীতু চোখে তাকিয়ে রইল। দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর বন্যার দিকে তাকালো। ব্যালকনির পাশে শুভ্র পর্দা মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটায় সাদা গোলাপ, কাঠগোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলে অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্র রানী বসে আছে। পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় ব্যাকুল করা মায়াবিনী, যার কাজল সমুদ্রের মতো গভীর চোখে। সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো, বলল, তোমার স্থান পায় নয় এই বুকে। বলেই তানভীর তার আঙ্গুল দিয়ে বুকের দিকে ইশারা দিয়ে দেখালো। আবির মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘ খেতে চায় না, কিন্তু আবির মেঘকে ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগি রাগি কণ্ঠে বলছে, একবার আমার আইয়া আসুক, তারপর তোকে মেডিকেলে নিয়ে বেশিয়ে দেবো, স্টুডেন্টরা তোকে কঙ্কাল বানিয়ে ইউজ করবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।